আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। ভারতের রাজনৈতিক ইতিহাসে এমন নজিরবিহীন এবং বিপজ্জনক সাংবিধানিক সংকট এর আগে কেউ কখনো দেখেনি। রাতারাতি 100টিরও বেশি আসন জালিয়াতি করে বাংলার মাটি দখল করে নিয়েছে বিজেপি। একদিকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি ভোট চোর বলে তোপ দাগছেন রাহুল গান্ধী, আর অন্যদিকে কালীঘাটের রুদ্ধদ্বার কক্ষ থেকে আহত বাঘিনীর মতো গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমি কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি, আমাদের 100টি সিট জোর করে লুট করা হয়েছে। আর এই ক্ষমতা দখলের পরপরই পুরো রাজ্য জুড়ে নেমে এসেছে এক ভয়ঙ্কর তাণ্ডব। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কট্টর হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার সাথে সাথেই বাংলার মুসলিমদের উপর শুরু হয়েছে চরম নির্যাতন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় জালিয়াতি এবং সন্ত্রাসের পর মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি হার মেনে নেবেন, নাকি দিল্লির মসনদে বসা মোদি শাহের বিরুদ্ধে এমন এক মাস্টার স্ট্রোক খেলবেন যা পুরো ভারতের রাজনীতিকে কাঁপিয়ে দেবে? একদিকে যখন কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী ও অমিত শাহ মেতে উঠেছেন বিজয় উল্লাসে, ঠিক তখনই রাজ্যের দীর্ঘ 15 বছরের শাসকের পতনের পর এক নতুন যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাসভবনে দাঁড়িয়ে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে তিনি কোনোভাবেই এই জালিয়াতি মেনে নেবেন না। তার বক্তব্য পরিষ্কার, যদি তিনি সত্যি হারতেন তবে মাথা পেতে মানুষের রায় মেনে নিয়ে পদত্যাগ করতেন। কিন্তু যেখানে দিনের আলোতে ভোট ডাকাতি হয়েছে সেখানে হার মানার কোনো প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে আর কে কে আছেন সেটা ভাবার সময় নয়। মমতার মতে এখন তাদের একমাত্র এবং প্রধান রাজনৈতিক শত্রু হলো বিজেপি। এই চরম ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন। তিনি শুধু তৃণমূল কংগ্রেস নয়, বরং বামপন্থী, অতি বামপন্থী কংগ্রেস, ছাত্র সমাজ, যুব সংগঠন এবং সমস্ত এনজিওগুলোকে এক ছাতার নিচে আসার আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, রাজ্যে এখন সন্ত্রাসের রাজত্ব চলছে। ইন্টারনেট সংযোগ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছিল যাতে বাইরের পৃথিবী জানতে না পারে ভেতরে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে সবাইকে একসাথে রাস্তায় নামতে হবে। বাংলার এই রাজনৈতিক ভূমিকম্পের ঢেউ আছড়ে পড়েছে খোদ রাজধানী দিল্লিতেও। সর্বভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীও এবার সরাসরি মমতার পাশে দাঁড়িয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ার একটি মাত্র টুইট করে পুরো দেশের রাজনীতিতে আস্ত এক ব্যারেল বারুদ ঢেলে দিয়েছেন। রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় বলেছেন, আসাম এবং বাংলার নির্বাচন প্রমাণ করে দিয়েছে যে নির্বাচন কমিশনের মদদে বিজেপি কিভাবে মানুষের ভোট চুরি করেছে। তিনি মমতার সাথে একমত পোষণ করে জানিয়েছেন যে বাংলায় অন্তত 100টিরও বেশি আসনে ডাকাতি করা হয়েছে। রাহুল মনে করিয়ে দিয়েছেন, মধ্যপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র এবং লোকসভা নির্বাচনের পর এবার বাংলাতেও একই নগ্ন চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটল। এই টুইট প্রমাণ করে যে মমতার এই লড়াই এখন আর শুধু বাংলার গণ্ডিতে আটকে নেই, এটি এখন পুরো ভারতের বিরোধী দলের অস্তিত্ব রক্ষার এক মহাযুদ্ধে পরিণত হয়েছে। কিন্তু কেন মমতা বন্দ্যোপাধ্যায় এতটা মরিয়া? কারণটা লুকিয়ে আছে রাজ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে। ক্ষমতা দখলের পরেই বিজেপি ক্যাডার এবং লাঠিয়াল বাহিনী বিজয় উৎসবের নামে রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে রীতিমতো ত্রাস সৃষ্টি করেছে। সংখ্যালঘু মুসলিমদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘর বাড়িতে শুরু হয়েছে নজিরবিহীন ভাঙচুর এবং অগ্নিসংযোগ। তৃণমূল কংগ্রেসের অসংখ্য পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীদের রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করা হয়েছে। প্রশাসন এবং পুলিশের একাংশ এখন থেকেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, যেন তারা এই তাণ্ডবের নীরব দর্শক। বাংলার মুসলিমরা আজ এক চরম এবং বিভীষিকাময় অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আছে। তারা খুব ভালো করেই বুঝতে পারছে শুভেন্দু অধিকারীর মতো একজন ঘোষিত কট্টরপন্থী নেতা সবেমাত্র মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন। এই ভাঙচুর বা অগ্নিসংযোগ হয়তো একটি ছোট ট্রেলার মাত্র। এরপরেই হয়তো রাজ্যে নেমে আসবে এনআরসি এবং ডিটেনশন ক্যাম্পের সেই ভয়ঙ্কর আইনি খড়গ। তাদের ভিটে মাটি এবং নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের রাষ্ট্রহীন রিফিউজিতে পরিণত করার ছক কষা হতে পারে। আর ঠিক এই চরম মানবিক এবং রাজনৈতিক বিপর্যয়ের কারণে নিজের ভোট ব্যাংক এবং রাজ্যের সবচেয়ে বড় মাইনরিটি গোষ্ঠীকে রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের সবচেয়ে বড় এবং বিপজ্জনক ঝুঁকিটি নিয়েছেন।
তিনি জানেন আজ যদি তিনি নীরবে পদত্যাগ করে নবান্ন ছেড়ে দেন তবে রাতের অন্ধকারেই পুরো রাজ্য জুড়ে শুরু হবে একতরফা সাম্প্রদায়িক ক্লিনজিং এবং রাজনৈতিক শুদ্ধি অভিযান। তাই অনেকেই যারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি পাগল হয়ে গেছেন যে জেনে শুনে বরখাস্ত হওয়ার মতো অপমানজনক একটি পরিস্থিতির পথ বেছে নিলেন, তাদের বুঝতে হবে খেলাটা ঠিক এখানেই। রাজনীতির এই চাণক্য মূলত এক ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক খেলেছেন। তার আসল টার্গেট রাজভবন বা বিধানসভা নয়, তার টার্গেট হলো কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বরখাস্ত হওয়ার আগে বা এর মধ্যেই উচ্চ আদালতে অকাট্য প্রমাণসহ তুলে ধরতে পারেন যে ইভিএমে ভয়ঙ্কর ম্যানিপুলেশন বা ভোট কারচুপি হয়েছে এবং নির্বাচন কমিশনের প্রত্যক্ষ মদদে তৃণমূলের জেতা 100টি আসন চুরি করে বিজেপিকে দেয়া হয়েছে, তবে পুরো খেলা ঘুরে যাবে। আদালত তখন পুরো নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত বা বাতিল ঘোষণা করতে পারে। আর যদি সত্যি আদালত জালিয়াতির প্রমাণ পেয়ে পুনরায় নির্বাচনের নির্দেশ দেয় তবে পুরো ভারতের রাজনীতিতে বিজেপির সাজানো তাসের ঘর এক মুহূর্তে ধসে পড়বে। মমতা মূলত শুভেন্দুর শপথ গ্রহণকে আইনি প্যাঁচে ফেলে ঝুলিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তা হয়নি। রাজ্যপাল বিধানসভা ভেঙে দিয়ে শুভেন্দুকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছেন। এতেই যেন মমতা তেলে বেগুনে জ্বলে উঠেছেন এবং দিয়েছেন রাজপথে নেমে দুর্বার আন্দোলনের ডাক। দিল্লির মসনদে বসে থাকা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হয়তো ভেবেছিলেন জোর করে আসন ছিনিয়ে নিয়ে রাতারাতি মুখ্যমন্ত্রী বসিয়ে দিলেই কেল্লা ফতে, কিন্তু তারা ভুলে গিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো শীতাতপ নিয়ন্ত্রিত ড্রয়িং রুমের রাজনীতিক নন। তিনি একজন জাত স্ট্রিট ফাইটার। তার এই পদত্যাগ না করার সিদ্ধান্ত এবং ভোট চুরির সরাসরি অভিযোগ শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পথকে এক ভয়ঙ্কর কণ্টকাকীর্ণ এবং রক্তক্ষয়ী মাইনফিল্ডে পরিণত করেছে। অস্তিত্ব রক্ষায় মরিয়া মুসলিম এবং তৃণমূল কর্মীরা কি এত সহজে রাজপথ ছেড়ে দেবে, নাকি শুরু হবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধ? দিল্লি রক্তচক্ষু আর কালীঘাটের এই অবিশ্বাস্য বিদ্রোহে আজ কেঁপে উঠছে পুরো ভারতের সাংবিধানিক ভিত্তি। একদিকে যেমন আইনি লড়াইয়ের প্রস্তুতি চলছে, অন্যদিকে রাজপথ দখলের প্রস্তুতি নিচ্ছে তৃণমূলের অগণিত কর্মী সমর্থকরা। মোদী বিরোধী ইন্ডিয়া জোটের সব শীর্ষ নেতাকে এক সুতোয় গেঁথে মমতা প্রমাণ করে দিয়েছেন যে তিনি সহজে হার মানার পাত্রী নন। দর্শক, আমাদের আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন তৃণমূল কর্মীদের রাজপথে নামিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে হিন্দুত্ববাদী বিজেপিকে হটিয়ে বাংলার মানুষের আসল রায় প্রতিষ্ঠা করতে? তিনি কি পারবেন সংখ্যালঘু মুসলিমদের এবং নিজের দলের অস্তিত্ব রক্ষা করতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই, এমন আরও গভীর বিশ্লেষণ এবং সত্য খবর নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের সচেতনতাই পারে একটি সুন্দর ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।